আলোচ্য বিষয় 2024 সালের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 40 এবং এর জন্য তোমার সময় হবে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা এবং ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমাদের যদি এই প্রশ্ন উত্তরের পরেও আরও এক সেট ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর দরকার হয়, তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য আরও এক সেট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো। তো দেখে নাও তোমাদের এই প্রশ্ন উত্তর পর্বের আগে তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে। তো দেখো, তোমাদের যে 40 নম্বর পরীক্ষা হবে সেখানে তোমাদের যে চ্যাপ্টার থাকছে 19বিংশ শতকের ইউরোপ, এই চ্যাপ্টার থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে 3টে, 1 নম্বর প্রশ্ন থাকবে 2টো, 2 নম্বর প্রশ্ন থাকবে 2টো। আচ্ছা, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে 3টে এমসিকিউ, 4টে 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন। 20 শতকের ইউরোপ, এখান থেকে 2টো এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন এবং 2টো 2 নম্বর প্রশ্ন থাকছে। এরপর দেখো 4 নম্বরে যে প্রশ্ন থাকছে, বলেছে প্রতিটি অধ্যায় থেকে একটি করে মোট 3টি প্রশ্ন দেওয়া হবে, তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। অর্থাৎ এই 3টে চ্যাপ্টার থেকে তোমাদের একটা করে 4 নম্বর প্রশ্ন থাকছে, তার মধ্যে যে কোনো 2টো তোমাদেরকে করতে হবে। আর 8 নম্বরের যে প্রশ্ন, সেখানে বলেছে প্রতিটি অধ্যায় থেকে একটি করে মোট 3টি প্রশ্ন দেওয়া হবে, তার মধ্যে যে কোনো একটি করতে হবে। বোঝা গেছে? অর্থাৎ এই 3টে চ্যাপ্টার থেকে কিন্তু একটা করে প্রশ্ন থাকছে, তার মধ্যে যে কোনো তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে, সেটা হচ্ছে 8 নম্বরের। এইভাবে তোমাদের 40 নম্বরের মার্কস ডিস্ট্রিবিউশন আছে। তো তোমরা দেখে নাও প্রশ্ন এবং উত্তরগুলো ঠিক কেমন আসতে পারে। সিলেবাসটা আমি এখানে তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি শর্ট করে। এবার দেখো, বিভাগ ক থেকে কিছু এমসিকিউ প্রশ্ন দেখে নাও। এখানে তোমাদের 8টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে কিন্তু আমি অনেক কটা অপশন দিয়েছি, তোমরা পরীক্ষায় এত কটা অপশন পাবে না। জার্মানির সার অঞ্চলের কয়লা খনিগুলির ওপর ফ্রান্সের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, কোন অপশনটা হবে? এ দেখো 15 বছরের জন্য, এটা হচ্ছে সঠিক উত্তর। এ হচ্ছে সঠিক উত্তর। বি দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধকালীন মিত্রপক্ষে যোগ দেয়, এটা হচ্ছে ডি 1917 খ্রিস্টাব্দে। সি দেখো, 14 দফা নীতি ঘোষণা করেছিলেন এ উড্রো উইলসন। ডি দেখো, 1915 খ্রিস্টাব্দে ট্যালেনবার্গের যুদ্ধে পরাজিত হয় কে? ডি রাশিয়া। ই দেখো, জার্মানির জোলভেরাইন গড়ে উঠেছিল, দেখো বি 1834 খ্রিস্টাব্দে। এফ দেখো, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল, প্রত্যক্ষ যে কারণটা ছিল সেটা হলো সেরাজেভো হত্যাকাণ্ড। এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথম আন্তর্জাতিক শ্রমিক সংঘ কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে বি লন্ডন। এইচ দেখো, পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হলো সাম্রাজ্যবাদ। এই কথা কে বলেছিলেন? এটা বলেছিলেন VI লেনিন। আই দেখো, প্লম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয়, দেখো সি 1858 খ্রিস্টাব্দে। যে দেখো, ফ্র্যাঙ্কফোর্টের সন্ধি কাদের মধ্যে সম্পাদিত হয়? উত্তর হচ্ছে ডি ফ্রান্স ও জার্মানির মধ্যে। কে জুলাই বিপ্লবের পর ফ্রান্সের সিংহাসনে বসেন কে? উত্তর হচ্ছে সি লুই ফিলিপ। এবার চলে আসছি বিভাগ খ। এখানে 1 নম্বরের যে প্রশ্নগুলো আছে, এখানে 8টা প্রশ্নের উত্তর দিতে হবে। একটি বাক্যে উত্তর দাও। কার্লসবার্গ ডিগ্রি কে জারি করেন? উত্তর হচ্ছে মেটারনিথ। 2, কে জার্মানিতে মার্ক নামে মুদ্রা প্রচলন করেন? উত্তর হবে অটো ফন বিসমার্ক মার্ক নামে মুদ্রা ব্যবস্থা প্রচলন করেন। 3 নম্বর, কোন আইনের সাহায্যে ইংল্যান্ডের শ্রমিকদের সব ধরনের সভা সমিতি নিষিদ্ধ করা হয়? উত্তর হচ্ছে হেবিয়াস কর্পাস আইনের সাহায্যে ইংল্যান্ডের শ্রমিকদের সব ধরনের সভা সমিতি নিষিদ্ধ করা হয়। সুয়েজ খাল কেন খনন করা হয়েছিল? উত্তর লিখবে শিল্প বিপ্লবের একটি বিশেষ দিক ছিল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। ইউরোপ ও এশিয়া মহাদেশের মধ্যে দ্রুত যোগাযোগের জন্য ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করে সুয়েজ খাল খনন করা হয়েছিল। এবার দেখো 5 নম্বর, কোন দেশ চীনে উন্মুক্ত দ্বার নীতির প্রস্তাব করে? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। 6 নম্বর দেখো, মেটো কি? উত্তর লিখবে শিল্প ব্যবস্থায় কালো বর্ণের মানুষদের ফ্যাক্টরির মধ্যে যে আলাদা বসতি ছিল তা মেটো নামে পরিচিত। 6 নম্বর, কোন জার্মান অর্থনীতিবিদের উদ্যোগে জোলভেরাইন প্রতিষ্ঠিত হয়? উত্তর লিখবে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে জোলভেরাইন প্রতিষ্ঠিত হয়।
7 নম্বর দেখো, ইয়ং ইটালি সংগঠনের সদস্যরা কি পোশাক পরত? উত্তর লিখবে ইয়ং ইটালির সংগঠনের সদস্যরা কালো পোশাক পরত। 8 নম্বর দেখো, প্রথম বিশ্বযুদ্ধকালে জার্মানির সম্রাট কে ছিলেন? উত্তর লিখবে প্রথম বিশ্বযুদ্ধকালে জার্মানির সম্রাট ছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। 9 নম্বর, ইল দুচে উপাধি কে গ্রহণ করেন? উত্তর লিখবে ইল দুচে উপাধি গ্রহণ করেন বেনিতো মুসোলিনি। 10 নম্বর, বলশেভিক দলের মুখপত্র দলীয় পত্রিকার নাম কি? এর উত্তর লিখবে বলশেভিক দলের মুখপত্রের নাম ছিল প্রাভদা, অর্থাৎ মুখপত্র মানেই তো দলীয় পত্রিকা। 3 নম্বর দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি তোমাদেরকে করতে হবে, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। দেখো প্রথম যে প্রশ্ন আছে, রিসর্জিমেন্টো কি? উত্তর লিখবে রিসর্জিমেন্টো কথাটির বাংলার প্রতিশব্দ হলো পুনর্জন্ম, অর্থাৎ পুনর্জাগরণ। 19 শতকের প্রথম ভাগে ইতালিতে যে জাতীয় ঐক্য আন্দোলনের সূচনা হয় তাকে সার্বিকভাবে রিসর্জিমেন্টো বলা হয়। এর লক্ষ্য ছিল বিদেশি শাসনের উচ্ছেদ করে ইতালিকে ঐক্যবদ্ধ করা ও ইতালির হিত মর্যাদা পুনরুদ্ধার করা। জোল ভেরাইন কাকে বলে? উত্তর লিখবে অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে এবং প্রাশিয়ান নেতৃত্বে গড়ে ওঠা জার্মান রাষ্ট্রগুলির শুল্ক সমবায়কে বলা হয় জোল ভেরাইন। জোল ভেরাইন প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হলো সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আন্তঃশুল্ক বিলুপ্ত করা, অবাধ বাণিজ্য প্রবর্তন করে অর্থনীতির উন্নতি ঘটানো, জার্মান রাজ্যগুলির বাণিজ্যিক বাধা দূর করে বাণিজ্যিক প্রসার ঘটানো এবং গোটা জার্মান ভূখণ্ডে এক শুল্ক নীতি প্রবর্তন করে জার্মানিকে অর্থনৈতিকভাবে ঐক্যবদ্ধ করা। 3 নম্বর দেখো, ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝো? উত্তর লিখবে শিল্প বিপ্লবের সুবাদে ফ্যাক্টরি প্রথা উদ্ভব ঘটে। উদ্যোগপতি বা শিল্পপতি যখন কুটির শিল্পভিত্তিক উৎপাদন প্রক্রিয়ার সমগ্র অংশকে এক ছাদের নিচে উপস্থাপিত করে এবং মজুরির বিনিময়ে শ্রমিক নিয়োগ করে যন্ত্রপাতির সাহায্যে বৃহদায়তন উৎপাদনের ব্যবস্থা করে, তখন তা ফ্যাক্টরি প্রথা নামে পরিচিত। ফ্যাক্টরি প্রথার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো শ্রম বিভাজন প্রথা। এবার দেখো 4 নম্বর, শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডকে বিশেষ কারখানা কেন বলা হতো? উত্তর লিখবে ইংল্যান্ড নতুন নতুন কারখানায় উৎপাদিত দ্রব্য সামগ্রী বিশ্বের বাজারে পৌঁছে দিয়েছিল। শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডকে বিশ্বের কলকারখানা বলা হতো কারণ ইংল্যান্ডই, কারণটা দেখো প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে ইংল্যান্ডেরই প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। ইংল্যান্ডের বস্ত্রবায়ন শিল্প সমগ্র বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। ইংল্যান্ডের তৈরি জিনিসপত্র বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আধিপত্য বিস্তার করেছিল। পরের প্রশ্ন, সেরাজেভো হত্যাকাণ্ড কি? উত্তর লিখবে 1914 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া বসনিয়া প্রদেশের সেরাজেভো নগরে বেড়াতে যান। সেখানে গ্যাব্রিলো প্রিন্সেপ নামক এক আততায়ীর তার সেই নগরে বেড়াতে যান। সেখানে সেই আততায়ীর দ্বারা অস্ট্রিয়ার যুবরাজ পত্নীসহ নিহত হন। এইখানে কিছু প্রিন্টিং মিস্টেক আছে, এগুলো ঠিক করে নিও। সেরাজেভোর এই ঘটনার অজুহাতে অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করলে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়, অর্থাৎ সেরাজেভো হত্যাকাণ্ড ছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। 6 নম্বর, হুবার মোরাটোরিয়াম বলতে কি বোঝো? উত্তর লিখবে 1929 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে অর্থনৈতিক মহামন্দার প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হার্বার্ট হুবার ঘোষণা করেন যে প্রথম বিশ্বযুদ্ধকালীন যুদ্ধ ঋণ ও অন্যান্য ঋণ বাবদ মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রদেয় অর্থ আগামী 1 বছরে পরিশোধ করতে হবে না। এই ঘোষণা হুবার মোরাটোরিয়াম নামে পরিচিত। 4 নম্বর দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 4। টিকা লেখো ভিয়েনা সম্মেলন 1815 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল। এর উত্তরে তোমরা লিখবে নেপোলিয়নের চূড়ান্ত পরাজয়ের পর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় 1815 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ভিয়েনা সম্মেলন নামে পরিচিত, যা ইউরোপের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। পটভূমি প্রথম পয়েন্ট দিয়ে লিখবে ইউরোপের সব দেশের রাষ্ট্রপ্রধান এই সম্মেলনে উপস্থিত থাকলেও নেপোলিয়নের পতনের বিশিষ্ট ভূমিকা গ্রহণকারী 4টি রাষ্ট্র অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড অর্থাৎ এই বিগ 4 এই সম্মেলনের প্রধান ভূমিকা পালন করে। এই সম্মেলনের প্রধান ব্যক্তিদের মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ, রাশিয়ার জার প্রথম ব্যক্তিদের মধ্যে ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। উদ্দেশ্য পয়েন্ট করে দিয়ে লিখবে নেপোলিয়নের আগ্রাসনের ফলে ইউরোপের পরিবর্তিত রাজনৈতিক কাঠামোর পুনর্গঠন করা, নেপোলিয়ন কর্তৃক বিতাড়িত পুরাতন রাজবংশগুলি পুনঃপ্রতিষ্ঠা করা, ইউরোপের নিরবিচ্ছিন্ন শান্তি প্রতিষ্ঠা করা, রাজনৈতিক পরিস্থিতিতে ইউরোপের রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠন ও পুনর্বণ্টন করা,
ফ্রান্স যাতে পুনরায় শক্তি সঞ্চয় করে ইউরোপের শান্তি বিঘ্নিত না করে তার ব্যবস্থা করা। রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে হৃদ্যতা বজায় রাখা। নীতিসমূহ নিজেদের স্বার্থের কথা বিবেচনা করে এবং শক্তি সাম্যের দিকে লক্ষ্য রেখে এই সম্মেলনে মূলত 3টি নীতি অনুসরণ করা হয়। সেগুলি হলো ন্যায্য অধিকারের নীতি, 2 ক্ষতিপূরণ নীতি, 3 শক্তি সাম্য নীতি। পর্যালোচনা পয়েন্ট দিয়ে লিখবে ভিয়েনা সম্মেলন নানা দিক থেকে সমালোচিত হলেও এই সম্মেলনের গুরুত্ব ছিল অপরিসীম। কারণ দিয়ে লিখবে পরাজিত ফ্রান্সের সঙ্গে কখনোই প্রতিশোধমূলক ব্যবহার করা হয়নি। সম্মেলনের পরবর্তী 40 বছর ইউরোপে শান্তি বজায় রাখার কৃতিত্ব ভিয়েনা সম্মেলনের। ঐতিহাসিক ডেভিড থমসনের মতে নানা ত্রুটি সত্ত্বেও সার্বিকভাবে ভিয়েনা সম্মেলন ছিল একটি যুক্তিগ্রাহ্য ও কূটনৈতিক জ্ঞানসম্পন্ন বন্দোবস্ত। 2 নম্বর যে প্রশ্ন আছে সেটা দেখে নাও। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সম্পর্ক বিশ্লেষণ করো। উত্তর লিখবে যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য দিক হলো খাল খনন, রাস্তাঘাট ও বন্দরের উন্নয়ন, রেল ব্যবস্থার প্রবর্তন ও প্রসার এবং টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তন। দিয়ে প্রথম পয়েন্ট দেবে খাল নির্মাণ ও প্রসার। দিয়ে লিখবে 18 শতকে ইংল্যান্ডে ও ফ্রান্সে শিল্প কেন্দ্রের সঙ্গে বাণিজ্য কেন্দ্র এবং খনিজ উৎপাদন কেন্দ্রের মধ্যে যথাক্রমে রেল ও খাল খননের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার কাজ শুরু হয়েছিল। বিশ্ব অর্থনীতিতে এরকম একটি পরিকল্পনা ছিল সুয়েজ খাল খনন। সুয়েজ খালটি বর্তমানে 101 মাইল লম্বা, 32 ফুট গভীর ও 144 ফুট চওড়া। স্বাভাবিকভাবে এই কৃত্রিম জলপথ ছিল বিশ্ব বাণিজ্য ও শিল্প বিপ্লবের প্রসারে খুব গুরুত্বপূর্ণ। দিয়ে পয়েন্ট নেবে গুরুত্ব। দিয়ে লিখবে ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে যোগ সাধনকারী এক নতুন জলপথ তৈরি হয়। এর মাধ্যমে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে জলপথে দ্রুত যোগাযোগ স্থাপিত হয় এবং এই কৃত্রিম জলপথটি ইউরোপের সাম্রাজ্যবাদী দেশগুলির এশিয়া ও আফ্রিকায় নতুন নতুন উপনিবেশ বিস্তারকে সহজ করে দেয়। পরের পয়েন্ট দিবে রেল ব্যবস্থা প্রবর্তন ও প্রসার। দিয়ে লিখবে ইউরোপে শিল্প বিপ্লবের প্রধান দিক ছিল রেলপথ, যা একই সঙ্গে শিল্প বিপ্লবকে এগিয়ে দিয়েছিল, তেমনি তার বিস্তারকেও সাহায্য করেছিল। ইউরোপের রেলপথ বিস্তারের ক্ষেত্রে ইংল্যান্ড ছিল পথিকৃৎ। ইংল্যান্ডে রেলপথ বসানোর পরে বেলজিয়ামে, ফ্রান্সে, জার্মানিতে এবং রাশিয়াতে রেলপথ বসানো হয়। এভাবে ইউরোপের দেশগুলির মধ্যে যোগাযোগ স্থাপিত হয়। দিয়ে পরের পয়েন্ট দেবে গুরুত্ব। দিয়ে লিখবে এক দেশের সঙ্গে অন্য দেশের যোগাযোগ স্থাপিত হয় অন্তর্দেশীয় ও বহির্দেশীয় বাণিজ্যের সম্প্রসারণ ঘটে এবং শিল্প বিপ্লবের সম্প্রসারণ ঘটে। টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তন ও বিস্তার। দিয়ে লিখবে শিল্প বিপ্লবের সম্প্রসারণে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি ছিল এক তাৎপর্যপূর্ণ ঘটনা, যার একটি বিশেষ দিক ছিল টেলিগ্রাফ ব্যবস্থা। প্রথম দিকে টেলিগ্রাফ সরকারি কাজে ব্যবহৃত হলেও 1846 খ্রিস্টাব্দ থেকে কুক ও হুইটস্টোন তা ব্যবসায়িক ভিত্তিতে গোটা ইংল্যান্ডের প্রসারের ব্যবস্থা করেন। দিয়ে লিখবে গুরুত্ব। ইংল্যান্ডের সঙ্গে রাশিয়া, মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের যোগাযোগ স্থাপিত হয়। বিশ্বের বিভিন্ন অংশের সঙ্গে যোগাযোগ সহজ হয়ে ওঠে। টেলিগ্রাফ যোগাযোগের ফলে, এটা প্যারা করে লিখবে, দূর দেশে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ বা সেনাবাহিনী পরিচালনা বা উপনিবেশের সম্প্রসারণও সম্ভব হয়। এবার দেখো 3 নম্বর প্রশ্ন। 3টে চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেনে আসবে বলেছিলাম। রাশিয়ার অর্থনীতি কীভাবে রুশ বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছিল? উত্তর লিখবে যার দ্বিতীয় নিকোলাসের শাসনকালে 1917 খ্রিস্টাব্দে রাশিয়াতে রুশ বিপ্লব সংঘটিত হয়। দিয়ে প্রথম পয়েন্ট দেবে রাশিয়ার শিল্পায়ন। দিয়ে লিখবে 19 শতকের শেষ ও 20 শতকের শুরুতে রাশিয়ায় দ্রুত গতিতে শিল্পায়ন শুরু হলেও রাশিয়ার অর্থনীতি ছিল মূলত কৃষি প্রধান। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর কৃষি অর্থনীতি প্রায় ভেঙে পড়তে থাকে। পরের পয়েন্ট দেবে কৃষি অর্থনীতি। দিয়ে লিখবে রাশিয়ার বেশিরভাগ জমি ছিল অভিজাতদের হাতে, তাই রুশ কৃষকরা কর ভার থেকে মুক্তির দাবির পাশাপাশি জমি বন্টনের দাবি করে। পরের পয়েন্ট দেবে শিল্প অর্থনীতি। রাশিয়ার অর্থনীতিতে শিল্প ও শিল্পকেন্দ্রিক ব্যবসা বাণিজ্য ছিল বিদেশি মূলধন নির্ভর। এই পরিস্থিতিতে প্রয়োজন ছিল রাশিয়ার শিল্প অর্থনীতির রুশীকরণ। পরের পয়েন্ট দিবে শ্রমিক শোষণ। দিয়ে লিখবে রাশিয়ার শিল্প শ্রমিকদের কম মজুরির বিনিময়ে অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘ সময় ধরে কাজ করতে হতো। উপরন্তু সে দেশের শ্রমিক আন্দোলন বা ট্রেড ইউনিয়ন গঠন ছিল বেআইনি এবং ধর্মঘট ছিল নিষিদ্ধ। তাই শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা শ্রমিকদের আন্দোলনমুখী করে তোলে। পরের পয়েন্ট দিবে
পরে প্যারা করে লিখবে, প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার পরাজয়ের সঙ্গে সঙ্গে দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে, প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি দেখা যায়। ঠিক আছে, খাদ্যাভাবের ফলে সর্বস্তরের মানুষের দুর্দশা বৃদ্ধি পায় ও রুশ সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ দানা বাঁধে। এবার দেখো 5 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। 3টে চ্যাপ্টার থেকে তোমাদের একটা করে প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। বিসমার্কের রক্ত ও লৌহনীতি জার্মানির ঐক্য ঘটিয়েছিল। ঠিক আছে, এই রক্ত ও লৌহনীতি জার্মানির ঐক্য ঘটিয়েছিল, এর মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো। উত্তরে লিখবে, 1862 খ্রিস্টাব্দে অটো ফন বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলে প্রথম উইলিয়ামের লক্ষ্য বাস্তবায়িত হওয়ার সুযোগ পায়। জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে তিনি নিম্নলিখিত নীতি গ্রহণ করেন। দিয়ে প্রথম পয়েন্ট দিবে রাজতন্ত্রে বিশ্বাস। দিয়ে লিখবে, রাজতন্ত্রে বিশ্বাসী বিসমার্কের উদ্দেশ্য ছিল প্রাশিয়ার রাজতন্ত্রের অধীনে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করা এবং প্রাশিয়ার রাজতান্ত্রিক শাসনের ভাবধারায় জার্মানিকে প্রভাবিত করা। পরের পয়েন্ট দিবে রক্ত ও লৌহনীতি। বিসমার্ক গণতান্ত্রিক রীতিনীতির উপর নয়, রক্ত ও লৌহনীতির উপর আস্থাশীল ছিলেন। তিনি প্রাশিয়ার আইনসভায় ঘোষণা করেন যে বিতর্ক ভোটের দ্বারা নয়, রক্ত ও লৌহনীতির মাধ্যমেই জার্মানির সমস্যার সমাধান হবে। 3 নম্বর, সামরিক শক্তিতে আস্থা। দিয়ে লিখবে, বিসমার্ক উপলব্ধি করেন যে একমাত্র সামরিক শক্তির জোরেই জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব। এই জন্য তিনি প্রতিনিধি সভার মত অগ্রাহ্য করে প্রাশিয়ার সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নেন এবং 3টি গুরুত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। এই যুদ্ধগুলি কী? যুদ্ধগুলি হলো ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ, ফ্রান্সের সঙ্গে যুদ্ধ। প্রথম পয়েন্ট দিবে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ। দিয়ে লিখবে, স্লেজুইগ ও হলস্টাইন সমস্যাকে কেন্দ্র করে ডেনমার্কের সঙ্গে প্রাশিয়ার প্রথম যুদ্ধ শুরু হয়। স্লেজুইগ ও হলস্টাইন ছিল জার্মানির রাজ্যসীমার অন্তর্ভুক্ত দুটি প্রদেশ, কিন্তু আইনত স্থান দুটি ছিল ডেনমার্কের অধীন। বিসমার্ক অস্ট্রিয়ার সঙ্গে মিলিত হয়ে 1864 খ্রিস্টাব্দে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। পরাজিত ডেনমার্ক গ্যাস্টিনের সন্ধি দ্বারা প্রাশিয়াকে স্লেজুইগ এবং অস্ট্রিয়াকে হলস্টাইন ছেড়ে দিতে বাধ্য হয়। পরের পয়েন্ট, অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ। দিয়ে লিখবে, বিসমার্ক জানতেন যে জার্মানির ঐক্যের জন্য অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ অপরিহার্য, তাই তিনি যুদ্ধের প্রস্তুতি শুরু করেন এবং ইউরোপীয় রাজনীতিতে অস্ট্রিয়াকে মিত্রহীন করতে সচেষ্ট হন। 1866 খ্রিস্টাব্দে বিসমার্ক অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। সেডওয়ার যুদ্ধে অস্ট্রিয়া শোচনীয়ভাবে পরাজিত হন। প্রাগের সন্ধি দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে। 3 নম্বর পয়েন্ট দিবে, ফ্রান্সের সঙ্গে যুদ্ধ। দিয়ে লিখবে, সেডওয়ার যুদ্ধের ফলে উত্তর জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল, কিন্তু দক্ষিণ জার্মানির ফরাসি প্রভাবাধীন স্থানগুলির ঐক্য তখনও বাকি ছিল। সেডওয়ার যুদ্ধের ফলে ফ্রান্সের পাশে শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রাশিয়ার উন্মেষ ফরাসিরা ভালোভাবে মেনে নিতে পারেনি। তারা প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য উন্মুখ হয়ে ওঠে। ফ্রান্সের সঙ্গে যুদ্ধ অনিবার্য জেনে বিসমার্ক যুদ্ধের প্রস্তুতি শুরু করেন। 1870 খ্রিস্টাব্দের 15 জুলাই ফ্রান্স প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সেডানের যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হয়। ফ্রাঙ্কফুর্টের সন্ধি দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে। এইভাবেই কূটনীতির জাদুঘর বিসমার্ক কূটকৌশল এবং রক্ত ও লৌহনীতির দ্বারা জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। ঐতিহাসিক হ্যাজেন মনে করেন তার কাছে বাস্তব কূটনীতি ছিল মুখ্য, ন্যায়নীতি ছিল গৌণ। এবার দেখো চলে আসে 2 দাগের প্রশ্ন। প্যারি কমিউন বিষয়ে টিকা লেখো। দিয়ে তার সঙ্গে পার্ট কোশ্চেন আছে, শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল। 3+5। আচ্ছা, তোমাদের এই যে প্রশ্নগুলো করা ছিল কিন্তু তোমাদের মডেল প্রশ্ন। 1789 খ্রিস্টাব্দে বিপ্লবে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়, বিশেষ করে প্যারিসের দরিদ্র শ্রমিক শ্রেণীর বিশেষ ভূমিকা ছিল। বিপ্লবের সময় এই দরিদ্র শ্রমিক শ্রেণীর প্রতিনিধিদের নিয়ে প্যারিসে 1871 খ্রিস্টাব্দে 18 মার্চ গঠিত হয় প্যারি কমিউন। এর উদ্দেশ্য কী কী দেখে নাও। প্রথম যে উদ্দেশ্য ছিল প্যারিস নগরীর বিপ্লবী পৌর প্রশাসন পরিচালনা করা, তারপরে প্যারিসের গৌরব ও মর্যাদা বৃদ্ধি করা, তারপরে সমগ্র ফ্রান্সের উপর প্যারি কমিউনের প্রাধান্য প্রতিষ্ঠা করা। দরিদ্র শ্রমিক শ্রেণীর প্রতিনিধিদের দ্বারা প্রতিষ্ঠিত প্যারি কমিউনের প্রতি সাধারণ জনগণের ব্যাপক সমর্থন ছিল। দেশপ্রেম এবং তীব্র জার্মান বিরোধিতা থেকেই দেশের সাধারণ মানুষ প্যারি কমিউনকে সমর্থন জানায়। প্যারি কমিউনের আন্দোলনের দীর্ঘদিন নেতৃত্ব দেন অগাস্ট ব্লাঙ্কি।
কার্যাবলী কি? কার্যাবলী দেখো, প্যারি কমিউন রাষ্ট্র চার্চের নিয়ন্ত্রণ থেকে শিক্ষা ব্যবস্থাকে মুক্ত করে। প্যারি কমিউন শ্রমিকদের কল্যাণের জন্য বিভিন্ন সংস্থার প্রবর্তন করে। সরকারি সেনাবাহিনীর অপসারণ ঘটানো এর কিন্তু কার্যাবলীর মধ্যে উল্লেখযোগ্য। 1870 খ্রিস্টাব্দে ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, কিন্তু প্রজাতান্ত্রিক সরকার জার্মানির সঙ্গে 1871 খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্কফুর্টের সন্ধি স্বাক্ষরিত করে। এই ঘটনায় ক্ষুব্ধ প্যারি কমিউন প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। উপনিবেশের সম্প্রসারণে শিল্প বিপ্লবের ভূমিকা ছিল খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে নেক্সট যে প্রশ্ন সেটার উত্তর। তোমরা কিন্তু এখানে একটা প্যারা চেঞ্জ করবে, আমার এখানে একটা প্যারা চেঞ্জ করা হয়নি, এটা পরবর্তী প্রশ্নের উত্তর। মানে যে প্রশ্নটা ছিল এখানে দেখো, শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল, এটার উত্তর হচ্ছে দেখো, উপনিবেশের সম্প্রসারণে শিল্প বিপ্লবের ভূমিকা ছিল খুব গুরুত্বপূর্ণ, কারণ দিয়ে প্রথম পয়েন্ট দেবে কাঁচামাল সংগ্রহ, দিয়ে লিখবে ইউরোপের বিভিন্ন দেশে বড় বড় কলকারখানা স্থাপন এবং দ্রুত উৎপাদন বৃদ্ধির ফলে কাঁচামালের প্রয়োজন দেখা যায়। এশিয়া ও আফ্রিকাতে উপনিবেশ স্থাপনের ফলে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করা সম্ভব হয়েছিল। পরের পয়েন্ট দিয়ে বাজার দখল, দিয়ে লিখবে ইউরোপের প্রত্যেক দেশে সংরক্ষণ নীতির ফলে ইউরোপের ভূখণ্ডে শিল্পজাত বাজার সংকুচিত হয়ে পড়ে। তাই নিজেদের দেশে শিল্পজাত পণ্য বিক্রয়ের জন্য ইউরোপের দেশগুলি বৃহত্তর বাজার খুঁজতে শুরু করে। পরের পয়েন্টে বেকারত্ব, দিয়ে লিখবে শিল্প বিপ্লবের সঙ্গে কুটির শিল্পগুলি নষ্ট হওয়া এবং কৃষিকার্য ক্ষতিগ্রস্ত হয়, ফলে খাদ্য সংকট ও বেকারত্বের চাপ বাইরের দেশে উপনিবেশ স্থাপনের প্রেক্ষাপট রচনা করেছিল। পরের পয়েন্ট দেবে বিনিয়োগ, দিয়ে লিখবে শিল্প বিপ্লবের ফলে পুঁজিপতিদের অর্থনৈতিক শোষণ তীব্রতর হয় এবং তাদের মূলধন ক্রমশ বাড়তে থাকে। এই মূলধন বিনিয়োগ করে পুনরায় মুনাফা অর্জনের জন্য নতুন উপনিবেশ বিস্তারের প্রয়োজন হয়। পরের পয়েন্ট দেবে পুঁজিবাদী গোষ্ঠীর চাপ, দিয়ে লিখবে শিল্পোন্নত দেশগুলিতে পুঁজিবাদী গোষ্ঠী নিজ নিজ দেশের সরকারকে উপনিবেশ দখলের জন্য চাপ দিতে থাকে। এর পরিণতি হিসেবে জন্ম হয় বিভিন্ন উপনিবেশের। উপনিবেশের সম্প্রসারণে শিল্প বিপ্লবের একমাত্র কারণ ছিল না, জাতীয় আশা আকাঙ্ক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠা এবং খ্রিস্টধর্ম প্রচারই ছিল উপনিবেশ বিস্তারের অন্যতম উদ্দেশ্য। দেখো পরের যে প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করো। যে তার পার্ট প্রশ্ন আছে, ভার্সাই চুক্তির মূল শর্তগুলি কী ছিল? 5+3। দেখো প্রথম যে প্রশ্ন, তার উত্তর তোমরা কী লিখবে? ইউরোপের দেশগুলির সাম্রাজ্যবাদী মানসিকতার চূড়ান্ত প্রকাশ হলো 1914 থেকে 1918 খ্রিস্টাব্দের সংঘটিত প্রথম বিশ্বযুদ্ধ। এই যুদ্ধের প্রকৃতি হলো দীর্ঘস্থায়ী যুদ্ধ। এই যুদ্ধের সময়কাল ছিল 4 বছর 3 মাস ও এটি ছিল ইতিহাসের প্রথম সর্বাত্মক যুদ্ধ। ব্যাপ্তি, এই যুদ্ধে পৃথিবীর প্রায় সব দেশই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করে। স্থল, জল, আকাশে এই যুদ্ধ বিস্তার লাভ করে। ইউরোপের সীমা অতিক্রম করে সুদূর প্রাচ্য ও মধ্যপ্রাচ্যে তা ছড়িয়ে পড়ে। পরের পয়েন্ট দেবে ধ্বংসাত্মক, বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই নানা প্রকার ধ্বংসাত্মক অস্ত্র যেমন ডুবোজাহাজ, ট্যাঙ্ক, ভারী কামান, উড়োজাহাজ ব্যবহৃত হয়। মৃত্যু, এই যুদ্ধে 6 কোটি সেনা অংশ নেয় এবং 1,60,00,000 সেনার মৃত্যু হয়। এছাড়া প্রচুর সংখ্যক অসামরিক মানুষও মারা যায় এবং অনেকে আহত হয়। রণাঙ্গন, প্রথম বিশ্বযুদ্ধ 2টি রণাঙ্গনে পরিচালিত হয়। পশ্চিম রণাঙ্গনে জার্মানির পশ্চিম সীমান্তে ফ্রান্স ও বেলজিয়াম অঞ্চলে যুদ্ধ চলে। শেষ পর্যন্ত জার্মানি পরাজিত হয় এবং পূর্ব রণাঙ্গনে জার্মানির সঙ্গে রাশিয়ার যুদ্ধ হয়। ব্রেস্ট লিটোভস্কের সন্ধির দ্বারা পূর্ব রণাঙ্গনের যুদ্ধের সমাপ্তি হয়। পরের পয়েন্ট দেবে জাতীয় চেতনা, দিয়ে লিখবে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী দেশগুলিতে জাতীয় চেতনার অভূতপূর্ব জাগরণ ঘটে। দলমত নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষ নিজ নিজ দেশের সরকারকে সমর্থন জানায়। সমাপ্তি, দিয়ে লিখবে 1918 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। এবার দেখো পরের যে যে কোশ্চেন ছিল, ভার্সাই চুক্তির মূল শর্তগুলি কী ছিল, যার মান ছিল 3। তো এর উত্তর তোমরা কী লিখবে? দেখো ভার্সাই চুক্তির মূল শর্তগুলি হলো, দিয়ে লিখবে ফ্রান্সকে আলসাস ও লোরেন ফিরিয়ে দিতে হবে, বেলজিয়ামকে মারসল্টে, ইউপেন ও মেলমেডি দিতে বাধ্য করতে হবে, ডেনমার্ককে উত্তর স্লেজুইক ছেড়ে দিতে হবে, পোল্যান্ডকে পোশেন এবং অধিকাংশ পশ্চিম অঞ্চল এবং পশ্চিম প্রাশিয়া ছেড়ে দিতে হবে, লিথুয়ানিয়াকে সেমেল বন্দরটি ছেড়ে দিতে হবে, জার্মানির ডানজিগকে উন্মুক্ত বন্দর বলে ঘোষণা করতে হবে।
তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সাজেশান প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি আরও এক সেট প্রশ্ন এবং উত্তর দরকার হয় চ্যাপ্টার ওয়াইজ, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমার জন্য চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন এবং উত্তর নিয়ে চলে আসব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আমি বলছি যে এই প্রশ্নের উত্তরগুলো করেই যে তোমরা পরীক্ষায় 100% কমল পাবে সেরকম কিছু ব্যাপার নয়। তোমরা তোমাদের বইয়ের চ্যাপ্টারগুলি খুঁটিয়ে পড়ো এবং এই প্রশ্নের উত্তরগুলি প্র্যাকটিস করো। আর যদি তোমাদের অন্য সেট দরকার হয় সেটাও কমেন্টে জানাও। সেইগুলো তোমরা যদি করো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় 100% সাফল্য পাবে। তোমাদের পরীক্ষা আসতে বেশি দেরি নেই। তোমরা সকলে ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।